হালিমা, তুমি ভালো মেয়ে, সুন্দর, স্মার্ট, ভালো পরিবারের মেয়ে, কিন্তু আমি তোমাকে এভাবে দেখি না। আমি তোমাকে কখনো প্রমিস করিনি, কখনো আশা দেইনি। তখন ভালো লেগেছিল তাই আমি দুষ্টুমি করে প্রপোজ করেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি এইসব সত্যি ভেবে নিয়েছো। আমি এসবের জন্য দুঃখিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আর ভালোবাসবও না। হালিমার চোখ থেকে প্রথম ফোঁটা পড়ল। সবটাই আপনার মজা ছিল? রায়াত মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার হৃদয়ে যে জায়গা আছে সেখানে তুমি নেই, আর থাকবে না। তুমি অন্য কাউকে পাবে যে তোমাকে পুরোপুরি চাইবে, কিন্তু সেটা আমি নই। হালিমা আর কথা বলতে পারল না। সে দৌড়ে বেরিয়ে গেল। রুমের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এদিকে লিভিং রুমে আরিয়ান আর ইলা বসে আছে। আরিয়ান ইলার কাঁধে হাত রেখে বলল, দেখলে, কিছু মানুষ নিজের দুঃখ নিজেই তৈরি করে। আমরা কখনো কাউকে আশা দিই না। আমি এদের কিছুই বুঝছি না, হালিমার কি হয়েছে? হালিমা অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছে। চোখের পানি গাল বেয়ে গলা হয়ে কলারে মিশে যাচ্ছে। তার শ্বাসটা এখনো জমকালো, কিন্তু মনে হচ্ছে সব কিছু স্নান হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শুনল। ঘুরে তাকাতেই দেখলো ইলা আর পরি দুজনে এসে দাঁড়িয়েছে। ইলা নরম গলায় জিজ্ঞেস করলো, হালিমা, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর এই পোশাকে কেন তুই? তখনও কিছু বললি না কেন? পরি একটু এগিয়ে এসে হালিমার হাত ধরল। কিছু হয়েছে? রায়েত ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? বল না। হালিমা প্রথমে চুপ করে রইল, তারপর কাপা গলায় চোখ মুছে বলল, আমি আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি রায়াত ভাইয়া। ইলা আর পরি দুজনেই চমকে উঠল। কি তুই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিস? আর তোর বিয়ে ঠিক হলো কবে? হালিমা মাথা নেড়ে বলল, আমার বাবা মা হঠাৎ করে আমাকে বিয়ে দিতে চেয়েছিল। সেদিন তোদের সাথে কথা বলার পরে আমি রাত ভাইয়ার একটা ছবি দেখছিলাম, কিন্তু সেই সময় আম্মু দেখে ফেলে, আর তার ধারণা আমি রাত ভাইয়ার জন্য অস্ট্রেলিয়া যেতে চাইছি না, তাই জোর করে অন্য জায়গায় আমাকে বিয়ে ঠিক করে। কিন্তু আমার তো শুধু রাত ভাইয়াকেই ভালো লাগে, তাই আমি সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। ভেবেছিলাম এখানে এলে রাত ভাইয়া হয়তো আমাকে বুঝবে, আমার সাথে কথা বলবে, হয়তো আমাকে মেনে নেবে। কিন্তু এখানে এসে শুনলাম রায়াত ভাই আমাকে ভালোই বাসে না। সবটা তার মজা ছিল, আর আমি সত্যি ভেবে নিয়েছি। পরি হালিমাকে জড়িয়ে ধরল। আরে বোকা মেয়ে, কেন এত বড় সিদ্ধান্ত নিলি একা? আমাদের বলতে পারতি। সে অপশন ছিল না, আমার ফোন নিয়ে নিয়েছিল, তাই তোদের জানাতে পারিনি। ইলা চুপ করে শুনছিল। তার চোখে একটা দুঃখ আর সহানুভূতি। সে ধীরে ধীরে বলল, হালিমা, সব বুঝলাম, কিন্তু রায়াত ভাইয়ের প্রেমে তুই ওষটা খাইলি কিভাবে? যাই না রে, কবে কিভাবে ভালোবেসে ফেলেছি। শোন, রায়াত ভাই খুব ভালো মানুষ না, ও একটা প্লে বয়। তুই রায়াত ভাই সবকিছু জেনেও কিভাবে ভালোবাসলি তাকে? ভাইয়ার মনে যদি তুই না থাকিস তাহলে জোর করে কিছু হবে না। তুই এত বড় ঝুঁকি কেন নিলি? বাড়িতে তোর বাবা মা ভাই নিশ্চয়ই চিন্তায় আছেন। হালিমা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, কিন্তু এখন আমি কি করব? আমি আর ফিরতেও পারবো না। ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আমি চাই না, আমি শুধু রায়াত ভাইয়াকে চাই। ইলা হালিমার কাঁধে হাত রাখল। শোনো, আজ রাতটা রেস্ট নে। কাল সকালে আমরা সবাই মিলে রায়াত ভাইয়াকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু শোন হালিমা, ভালোবাসা জোর করে হয় না। যদি রায়াত ভাই তোকে না চায় তাহলে তুই নিজেকে কষ্ট দিবি না, প্রমিস কর। তুই অনেক সুন্দর, অনেক ভালো একটা মেয়ে। তোর জন্যও কেউ অপেক্ষা করছে কোথাও না কোথাও। হালিমা চোখ মুছে ইলার দিকে তাকালো। তুই কি করে এত শান্ত ছিলি রে এলা? তোর আর আরিয়ান ভাইয়ের মধ্যে যে ভালোবাসা দেখি, আগের কথাগুলো মনে পড়লে মনে হয় তখন যদি কষ্ট না করতি তাহলে আজ এত সুখে থাকতে পারতি না। আমি তো সেরকমই চাই। আমি রায়াত ভাইয়ার জন্য অপেক্ষা করব। ইলা মৃদু হেসে বলল, আমরা দুজনেই তো অনেক কষ্ট পেয়েছি, অনেক ভুল বুঝাবুঝি, অনেক অপেক্ষা, কিন্তু শেষে যে যা হওয়ার তাই তো হয়েছে। তুইও ধৈর্য ধর, তোর ভালোবাসা সত্যি হবে। রায়াত ভাইকে তুই অবশ্যই পাবি। পরি হালিমার হাত ধরে বলল, চল ভেতরে চল, আজ রাতটা রেস্ট কর, কাল সকালে সব ঠিক করে নিব। হালিমা মাথা নেড়ে তাদের সাথে ভেতরে গেল। রাত গভীর হলো। টাইম স্টিক। আরিয়ান আর ইলা ছাদে দাঁড়িয়ে আছে। আরিয়ান ইলাকে জড়িয়ে ধরে বলল, আজকে ঘটনাটা শুনলে? হালিমা রায়দের জন্য বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। ইলা একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, বেচারি অনেক কষ্ট পাচ্ছে। আমি কাল ওর বাবা মায়ের সাথে কথা বলবো। তার আগে রায়াত ভাই কি চায় সেটা জানতে হবে। আরিয়ান ইলার কপালে চুমু দিয়ে বলল, তুমি সবসময় সবার ভালো চাও, কিন্তু মনে রেখো, সবার ভালোবাসা একরকম হয় না। কারোর জন্য হয়তো
অন্যকে অপেক্ষা করছে? ইলা আরিয়ানের বুকে মাথা রাখলো। আবার এমনও তো হতে পারে আমরা যাকে চাই সেও আমাদের জন্য অপেক্ষা করছে। আরিয়ান হেসে বলল, সবটা জানি না, তবে আমি আমার তেলবতির জন্য অপেক্ষা করব চিরকাল। চাঁদের নিচে দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল বাড়ির এক কোণে। হালিমা জানালার কাছে বসে চাঁদ দেখছে। তার চোখে পানি, কিন্তু মনে একটা ছোট্ট আশা, হয়তো কাল সব ঠিক হয়ে যাবে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে ভোরের আলো ফুটতেই তালুকদার বাড়িতে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন করা হয়েছে, কিন্তু কারো মনে স্বস্তি নেই। হালিমা মাথা নিচু করে বসে আছে, তার চোখ দুটো ফোলা। একটা সুতি কামিজে তাকে বড্ড অসহায় লাগছে। আরিয়ান আর ইলা নিচে নামতেই দেখলো ইলার বড় বাবা করিমউদ্দিন আর রাশেদ তালুকদার গম্ভীর মুখে বসে আছে। মেহরাব খানের সাথে গল্প করছেন। নাফিসা বেগম হালিমাকে জোর করে এক গ্লাস দুধ খাওয়াতে চাইছেন, কিন্তু সে বারবার না করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই রায়াত ক্যাজুয়াল শার্ট পরে শীষ দিতে দিতে নিচে নামলো। সবাইকে ওভাবে বসে থাকতে দেখে তার শীষ থেমে গেল। গুড মর্নিং এভরিওয়ান। কি ব্যাপার, সবাই কি কোনো শোকসভা পালন করছো নাকি? করিমউদ্দিন তালুকদার কড়া গলায় বললেন। রায়েত, এদিকে আয় তো, তোর সাথে জরুরি কথা আছে। রায়াত পরিস্থিতি বুঝতে পেরে একটু সজা হয়ে বসলো। ইলা পাশে দাঁড়িয়ে রায়াতের দিকে সরাসরি তাকালো। রায়েত ভাই, হালিমা গতকাল যা বলেছে তা কি তুমি জানো? ওর বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে শুধুমাত্র তোমার জন্য। তুমি কি একবারও ভেবেছো একটা মেয়ের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে? রায়াত একটা বাঁকা হাসি দিল, যা দেখে হালিমা আরো বেশি কুকড়ে গেল। ইলা শোন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ওকে পালিয়ে আসতে বলিনি। ওই ইমোশনাল হয়ে একটা ভুল ডিসিশন নিয়েছে, তার দায়ভার আমি কেন নেব? ভালোবাসা কি কোনো চ্যারিটি যে আবদার করলেই দিয়ে দেব? হালিমা এবার ঝরঝর করে কেঁদে ফেলল। আরিয়ান রায়াদের কাঁধে হাত রেখে বলল, রায়দ, ভালোবাসা চ্যারিটি নয় ঠিকই, কিন্তু রেসপন্সিবিলিটি তো বটে। তুমি যদি ওকে পছন্দ নাই করতে, তবে ওর মনে এই আশাটা কেন ঢুকেছিলে? একটা মেয়ের আবেগ নিয়ে খেলা করাটা তোমার মতো স্মার্ট ছেলের কাছে কাম্য ছিল না। রায়াত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বড় বাবার দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, আমি জানি আমি ভুল করেছি। ফ্লার্ট করা বা মজা করা আমার স্বভাব হতে পারে, কিন্তু আমি কাউকে বিয়ে করার কথা ভাবিনি। এখন তোমরা যদি আমাকে জোর করো তবে আমি হয়তো ওকে বিয়ে করব, কিন্তু ও কোনোদিনও আমার মনে জায়গা পাবে না। হালিমা, তুমি কি সারা জীবনে একটা শূন্য মানুষের সাথে থাকতে চাও? হালিমা উঠে দাঁড়িয়ে রায়াদের সামনে গিয়ে দাঁড়ালো, তার চোখে এখন আগুনের আভা। আমি শূন্যতা নিতেই এসেছি রায়াত ভাইয়া। আপনি আমাকে না ভালোবাসেন, অন্তত করুণা তো করবেন না। আমি আমার বাড়ির সবাইকে অমান্য করে এসেছি, এখন ফিরে যাওয়ার পথ বন্ধ। আপনি যদি আমাকে আশ্রয় না দেন, তবে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। ইলা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। সে হালিমার হাত ধরে শান্ত করার চেষ্টা করলো। আব্বু, বড় বাবা, আমি একটা প্রস্তাব দিতে চাই। হালিমার বাবা মায়ের সাথে আমাদের কথা বলতে হবে। হালিমা এক্ষুনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিক। ও আমাদের এখানে কিছুদিন থাকুক। রায়াত ভাইয়াকেও সময় দেওয়া উচিত। জোর করে বিয়ে দিলে কারোই ভালো হবে না। রাশেদ তালুকদার সায় দিয়ে বললেন, হ্যাঁ, ইলা ঠিকই বলেছে। হালিমা মা, তুমি আমাদের মেয়ের মতো। আমরা তোমার বাবা মার সাথে কথা বলে ব্যাপারটি মীমাংসা করার চেষ্টা করব। আর রায়েত, তুই অন্তত এই কয়েকদিন ওর সাথে একটু ভালো ব্যবহার করবি। রায়াত আর দ্বিমত করলো না। সে গটগট করে বাইরে চলে গেল। হালিমা ডুকরে কেঁদে ইলার বুকে মুখ লুকালো। টাইম স্টিক। দুপুর গড়িয়ে বিকেল হলো। বাড়ির বড়রা সবাই হালিমার বাবার সাথে ফোনে কথা বলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। তারা রাজি হয়েছেন যে হালিমা কিছুদিন এখানে থাকুক, তারপর তারা এসে ওকে নিয়ে যাবে বা অন্য কোনো সিদ্ধান্ত নেবেন। বিকেলে বাড়ির পেছনের বাগানে আরিয়ান আর ইলা বসেছিল। আরিয়ান ইলার চুলে একটা কাঠ গোলাপ গুজে দিয়ে বলল, আজকের দিনটা পুরো হালিমা আর রায়দের টেনশনে গেল। আমাদের সময়টাতে একদমই উধাও হয়ে গেল ইরাফুল। ইলা আরিয়ানের কাঁধে মাথা রেখে বলল, মানুষের জীবনটা অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসা পেয়েও বোঝে না, আর কেউ একটু ভালোবাসার জন্য নিজের সবটা বাজি ধরে। আরিয়ান ইলার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তুমি কিন্তু আমার বাজি ধরতে দাও নি তিলবতী। আমার এই ভয়েস কি আর অন্য কারোর জন্য বাজবে না, এটা শুধু তোমার জন্যই সংরক্ষিত। ইলা মুস্কি হেসে বলল, আপনি না থাকলে আমার জীবনটা একদম ফিকে হয়ে যেত।
হালিমাকে দেখলে আমার নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। আমিও তো অনেক লড়াই করেছি। আরিয়ান ইলাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আচ্ছা, অনেক তো মন খারাপ হলো, চলো তোমাকে এটা সারপ্রাইজ দিই। ইলা উৎসুক হয়ে তাকালো। আবার কি সারপ্রাইজ? আরিয়ান পকেট থেকে দুটো বিমানের টিকিট বের করলো। আমাদের অফিসিয়াল হানিমুন, আগামীকাল আমরা মালদ্বীপ যাচ্ছি। কোনো ঝামেলা নেই, শুধু তুমি আর তোমার ভয়েস কিং। ইলা খুশিতে চিৎকার করে আরিয়ানকে জড়িয়ে ধরল। দূর থেকে হালিমা জানালার পর্দা সরিয়ে তাদের দেখছিল। তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল। সে জানতো না তার ভাগ্যে কে আছে, কিন্তু ইলা আর আরিয়ানের এই গভীর প্রেম তাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগালো। ভালোবাসা মানে কি শুধু পাওয়া? হয়তো ত্যাগের মাঝেও কোনো সুখ লুকানো থাকে। রায়াত তখন ছাদ থেকে নিচে নামছিল। হালিমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে একবার তাকালো। হালিমার বিষণ্ণ মুখটা দেখে তার মনে এক অদ্ভুত খসখসানি হলো। সে কি আসলে খুব বেশি নিষ্ঠুর হয়ে গেছে? রাতে খানবাড়িতে যেন হঠাৎ করে জরুরি অবস্থান জারি করা হয়েছে। ডাইনিং রুম থেকে শুরু করে বসার ঘর সবখানে শুধু একটাই আলোচনা, রায়াত আর হালিমার বিয়ে। হালিমার বাবা মা পরে ফোনে সাফ জানিয়ে দিয়েছে মেয়ে যেহেতু ও বাড়িতে গিয়ে উঠেছে আর লোকে জানাজানি হয়েছে, তাই বিয়ে না দিয়ে তারা একে আর বাড়িতে ফেরাবে না। আত্মীয় স্বজন বাজে কথা বলছে। বড় বাবা করিমউদ্দিন রায়াদের বাবা রফিকুল তালুকদারকে ফোন দিয়ে সব কিছু জানিয়েছে। রফিকুল তালুকদারের হুকুম, আজ রাতেই ঘরোয়াভাবে বিয়ে দেওয়া হোক রায়েদ আর হালিমাকে। রায়াত নিজের রুমে পায়চারি করছিল। তার মুখ দেখে মনে হচ্ছে সে বিয়ে করতে নয়, ফাঁসির মঞ্চে উঠতে যাচ্ছে। আরিয়ান, ইলা, পরি আর আদিপ রুমে ঢুকতেই রায়াত আর্তনাদ করে উঠল। আরিয়ান ভাই, আবিদ ভাই, বাঁচাও আমাকে, জ্যান্ত কবর দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি কি দেখতে খুব বেশি ধার্মিক? এই বয়সেই আমাকে সংসারের নামে তসবির হাতে ধরিয়ে দিতে চাইছে। আরিয়ান সোফায় আরাম করে বসে বলল, কিছু করার নাই ভাই, আমি একদিন এই বলির পাঠা হয়েছিলাম, কিন্তু এখন ভালো আছে। হয়তো তোমারও ফিউচার ভালো আছে, তাই বিয়েটা করে নাও। আর বিয়ে করো তো ভালো, সারা রাত একা একা দেয়ালের সাথে কথা বলতে হবে না। দেয়াল অত্যন্ত পাল্টা, জবাব দেয় না ভাই। কিন্তু হালিমা তো একবার কথা শুরু করলে থামার নাম নেয় না। ওর নাম হালিমা না রেখে রেডিও হালিমা রাখা উচিত ছিল। আর ইলা, পরি, আরিয়ান ভাই, আবিদ ভাই না হয় পরের ছেলে, ওদের কথা বাদ দিলাম, কিন্তু তোরা তো আমার বোন, তোরা কিছু বল। ইলা হেসে কুটিপাটি হয়ে বলল, ভাইয়া, তুমি তো নিজেই বলেছিলে তুমি প্লে বয়, তাই এখন প্লে বয়ের খেলা শেষ করে ভালো জামাই হওয়ার প্রস্তুতি নাও। ভালো জামাই আর আমি? আরে আমি তো নিজের রুমে চাবি কই রাখি খুঁজেই পাই না। আমি সংসার সামলাবো কিভাবে? শোনো আরিয়ান ভাই, আমাকে যদি জোর করে কবুল পড়ানো হয়, আমি কিন্তু কাজীর সামনে গিয়ে বলবো এরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমরা বলবো জোর করে না কর দিয়ে বিয়ে দিছি। রায়াত মাথা চুলকে বলল, তোমরা সবাই মিলে আমাকে এত জোর করছো কেন? আমি কি তোমাদের কোনো লোন নিয়েছি যে এখন রিপেমেন্ট বিয়ে দিয়ে করতেই হবে? ইলা হেসে বলল, ভাইয়া, এটা লোন না, এটা হার্টের লোন। হালিমা তোমাকে দিয়েছে, এখন তুমিও রিটার্ন দাও। রায়াত উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, সবাই যখন চাও আমি বলির পাঠা হই, আর আমার হেডকোয়ার্টার থেকেও যেহেতু অর্ডার হয়ে গেছে, তাহলে তো এখন বিয়ে ছাড়া আর উপায় নেই। সবাই হাসির রোল দিয়ে উঠল। রায়াদের কথা শুনে আরিয়ান রায়াদের কাঁধে হাত রেখে বলল, দেখলে, একটু প্রেশার দিলে মন খুলে যায়। রায়াত বাঁকা হেসে বলল, প্রেশার না দিলে আমি তো চিরকাল সিঙ্গেল থাকতাম, এখন দেখি ফিউচার কি হয়। ঠিক তখনই করিমউদ্দিন দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেন, হাতে একটা রেশমি পাঞ্জাবি। রায়েত, এই পাঞ্জাবিটা পরে নে, কাজী সাহেব চলে এসেছে। রিপিট, কাজী সাহেব চলে এসেছেন। আর মনে রাখিস, কোনো উল্টাপাল্টা করলে তোকে এবার ত্যায্যপুত্র করা হবে। রায়াত করুণ সুরে বলল, বড় আব্বু, ত্যায্যপুত্র করলেই তো ভালো হতো, অন্তত ব্যাচেলার লাইফটা তো বাঁচত। এই পাঞ্জাবিটা পরে আমাকে তো মনে হচ্ছে বলির পাঁটা। আমাকে কি একদম বিরিয়ানির প্যাকেটের মতো সাজানো দরকার ছিল? বড় বাবার ধমক দিতেই রায়াত বাধ্য হয়ে পাঞ্জাবিটা হাতে নিল। বড় বাবা বেরিয়ে যেতেই সে ইলার দিকে তাকিয়ে বলল,
ইলা, একটা বুদ্ধি দে তো। বিয়ের আসরে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলে কি কাজ হবে, নাকি কাজী সাহেব অজ্ঞান অবস্থায় আমাকে দিয়ে টিপসই করিয়ে নিবে? আরিয়ান হেসে বলল, তোমার যা ফিগার, অজ্ঞান হলেও কেউ তোকে কোলে তুলতে পারবে না। তার চেয়ে লক্ষ্মী ছেলের মতো বিয়েটা করে ফেলো। হালিমা মেয়েটা তোমাকে সত্যিই ভালোবাসে। রায়াত পাঞ্জাবিটা গায়ে জড়াতে জড়াতে আয়নায় নিজেকে দেখলো আর বিড়বিড় করে বলল, আয়না ভাই, শেষবারের মতো দেখে নাও এক মুক্ত পুরুষকে। এরপর থেকে এই চেহারায় শুধু শপিং ব্যাগ আর বাজার করার টেনশন ছাড়া আর কিছুই দেখা যাবে না। হে আল্লাহ, কবুল বলার সময় যেন আমার মুখ দিয়ে নানা বেরিয়ে যায়। বিয়ের আসরে হালিমাকে লাল বেনারসিতে বেশ সুন্দর লাগছে, যদিও তার চোখ দুটো এখনো ভেজা। সে ভয়ে ভয়ে রায়েদের দিকে তাকাচ্ছিল। কাজী সাহেব খাতা খুলে বসলেন। বাবা রায়েদ, তুমি কি 30 লক্ষ টাকা মহরণার ধার্য হালিয়া সরকারকে স্ত্রী হিসাবে কবুল করে নিচ্ছ? রায়াত এক মুহূর্ত চুপ করে রইল। পুরো ঘর নিস্তব্ধ। রায়াত একবার আরিয়ানের দিকে তাকালো, একবার হালিমার দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল, কাজী সাহেব, ইএমআইতে দেনমোহর দেওয়ার সিস্টেম আছে কি? না মানে কিস্তিতে দিলে সুবিধা হতো আর কি। আরিয়ান টেবিলের নিচ দিয়ে রায়াদের পায়ে একটা লাথি মারল। রায়াত বিষম খেয়ে বলে উঠল, কবুল কবুল কবুল। মনে মনে বলল, আল্লাহ, আমার উইকেট তো পড়ে গেল। মিষ্টি বিতরণের ধুম পড়ে গেল। হালিমা লজ্জায় রাঙা হয়ে গেল। রায়াত তার পাশে গিয়ে বসতেই হালিমা ফিসফিস করে বলল, আপনি কি খুব বেশি রাগ করেছেন? রায়াত হালিমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাগ করে কি লাভ হালিমা বেগম? এখন তো তুমি আমার লিগ্যাল হোম মিনিস্টার। শুধু একটার রিকোয়েস্ট, সপ্তাহে অন্তত একটা দিন আমাকে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিও, আর সিঙ্গেল ডে পালন করতে দিও। না হলে আমি পাগল হয়ে যাব। একসাথে এত শখ নিতে পারবো না। ইলা আর আরিয়ান পাশ থেকে হাসছে। আরিয়ান ইলার হাতটা শক্ত করে চেপে ধরল। দেখলেন তো, শেষ পর্যন্ত রায়াত ভাইয়াও ধরা পড়েই গেল। আরিয়ান ইলার কানে মুখ নিয়ে বলল, ধরাতে সবাইকে পড়তে হয় এলা ফুল। কেউ পড়ে ভয়ে, আর কেউ পড়ে আমার মতোই সুন্দর মায়া চালে। রাত বাড়ার সাথে সাথে খানবাড়িতে নতুন এক দম্পতির যাত্রা শুরু হলো। যদিও রায়াত এখনো মনে মনে নিজেকে শহীদ ভাবছে, কিন্তু হালিমার চোখের খুশিতে বোঝা যাচ্ছিল এই অগোছালো ছেলেটাকেই সে সারা জীবনের জন্য নিজের করে নিতে চেয়েছিল, কিন্তু সেটা বলতে পারিনি কখনো। খানবাড়ির দোতলায় একটা ঘর সাজানো হয়েছে ফুল আর আলো দিয়ে। লাল শাড়ির উপর সোনালি জরির কাজ, বিছানার গোলাপের পাপড়ি ছড়ানো, সাথে রজনীগন্ধা। হালিমা লাল বেনারসিতে বসে আছে, মাথায় ঘোমটা, চোখ নিচু, কিন্তু ঠোঁটে এক লাজুক হাসি। ঘরের দরজাটা বন্ধ করে রায়াত দরজায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রুমটা রজনীগন্ধার গন্ধে মম করছে। হালিমা ঘোমটা টেনে একদম মূর্তির মতো বসে আছে। রায়াত সাবধানে পা টিপে টিপে বিছানার কাছে এগিয়ে গেল। রায়াত ফিসফিস করে নিজেকেই বলল, আল্লাহ, এখনো সময় আছে, দৌড়ে পালাই। না না, বড় আব্বু ত্যায্য করে দেবে। ঠিক আছে, শান্ত থাক রায়েত। এটা তো শুধু একটা রাত, তারপর সারা জীবন। রায়াত বিছানার কোণে বসলো। হালিমা একবার তাকালো, তারপর আবার চোখ নামালো। হালিমা বেগম, ঘুমানোর প্ল্যান আছে নাকি? সারা রাত এভাবে মূর্তির কম্পিটিশন করার ইচ্ছে? হালিমা আস্ত করে ঘোমটা সরালো। তার চোখ দুটো এখনো লাল, কিন্তু মুখে একটা জয়ের হাসি। সে ফিসফিস করে বলল, আপনি কি আমার উপরে এখনো রেগে আছেন? না, রাগ করিনি, কিন্তু শোনো হালিমা, আগে ভাগেই ক্লিয়ার করি, আমি কিন্তু কোনো রোমান্টিক হিরো না। মুভিতে যেমন বাসর রাতে ছেলেরা গয়না দেয়, শাড়ি দেয়, আমি সেসব আনিনি। আমি শুধু এক পকেট চিপস আর 2টা ডেয়ারি মিল্ক এনেছি, তবে 2জন ভাগ করে খাবে। এটা আদিব ভাই বলেছে যে বাসর রাতে বউকে কিছু দিতে হয়, তাই এটা নিয়ে এসেছি। হালিমা অবাক হয়ে তাকিয়ে থাকলো। রায়াত পকেট থেকে চিপসের প্যাকেট বের করতে করতে আবার শুরু করলো, দেখো, কাজী সাহেব তো আমাকে 30 লক্ষ টাকার মোহরানার নামক ডেথ ওয়ারেন্টে সই করিয়ে নিয়েছে। এখন আমার কাছে শুধু তোমার এই ভালোবাসার কিস্তি ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। তুমি কি রাজি এই আজীবন দেনা বহন করতে? হালিমা হেসে ফেলল রায়াতকে এই অবস্থায় দেখে। তার সব অভিমান ধুয়ে গেল। আরে হেসো না, সিরিয়াসলি বলছি। আর হ্যাঁ, মাঝরাতে আমাকে ঘুম থেকে তুলে
বলতে পারবে না ওগো, শুনছো? একটা তেলাপোকা দেখলে আমি নিজেই খাটের নিচে লুকিয়ে যাই। আর তোমাকে বাঁচাবো কই থেকে? হালিমা রায়াদের হাতটা ধরল। রায়াত চমকে উঠল, যেন শক খেয়েছে। বাপরে, শুরু হয়ে গেল নাকি? হালিমা, আমি কিন্তু এখনো মানসিকভাবে এই রিলেশনশিপের জন্য প্রস্তুত না। আমাকে একটু ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া যায় না? হালিমা মিষ্টি করে বলল। আপনাকে কিছু করতে হবে না, শুধু পাশে থাকলেই হবে। রায়াত দীর্ঘশ্বাস ফেলে বলল। ঠিক আছে, তবে আজ রাতটা আমরা ফ্রেন্ডশিপ মুডে কাটাই। চলো চিপস খাই আর গল্প করি, গান শুনি, নটিফাই দেখি, পরে দেখা যাবে। হালিমা চোখ বড় করে তাকালো। নেটফ্লিক্স এখন বাসর রাতে? আরে হ্যাঁ, কেন? বাসর রাত মানে তো কথা বলা, হাসি ঠাট্টা। আমি তো ভাবছিলাম তুমি হয়তো আমাকে লেকচার দিবে। রাত ভাইয়া এখন থেকে রাত 10টার মধ্যে বাড়ি ফিরবেন, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। হালিমা হেসে ফেলল। আমি তো সেরকম না, কিন্তু আপনি যদি সত্যি চান আমি এইসব করি। রায়াত লাফ দিয়ে উঠল। না না, কখনোই না, বাদ দাও এই সব। তাইলে চলো ফোনটা বের করি। কোন সিরিজ দেখবে? মেনি হনেস্ট নাকি সিক্রেট গেমার্স? ওয়েট, বাসর রাতে কি রোমান্টিক কিছু দেখা উচিত? হালিমা লজ্জায় মুখ ঢেকে ফেলল। না না আল্লাহ, আপনি সত্যি পাগল। রায়াত হঠাৎ বিছানায় শুয়ে পড়ল, হাত মাথার পেছনে। আজ আপাতত ঘুমাও। আমি আপাতত চিন্তা করি কালকে আরিয়ান ভাইদের মালদ্বীপে যাওয়ার প্ল্যানটা ভেস্তে দেওয়া যায় কিভাবে। কেন আপনি এটা করবেন কেন? কারণ আমার একা একা জেল খাটতে ভালো লাগছে না, তাই তাদের যাইতে দিব না। অন্যদিকে ছাদে আরিয়ান আর ইলা চাঁদের আলোয় দুজনে দাঁড়িয়ে। আরিয়ান ইলাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইলাফুল, আজ রায়দের বিয়ে দেখে মনে হলো আমি আমাদের বিয়েটা দেখলাম, যখন তুমি আর আমি দুজনেই বিয়েতে রাজি ছিলাম না। ইলা পেছনে ফিরে আরিয়ানের দিকে তাকালো। হ্যাঁ, তখন ছিলাম না, কিন্তু এখন আমরা দুই দেহ এক প্রাণ হয়ে গেছি। আরিয়ান ইলার ঠোঁটে আলতো চুমু দিল। এই রাতগুলো শুধু তোমার আর আমার, কোনো টেনশন নেই। শুধু তুমি, আমি আর এই চাঁদ। ইলা আরিয়ানের বুকে মুখ লুকালো। ভয়েসটা শুধু আমার জন্য গাইবে? আরিয়ান হেসে গুনগুন করে উঠল। তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয়, শুধু তোমার কাছে চাই হৃদয়। আরিয়ান ইলাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। ইলা নীল রঙের শাড়ি পরেছিল। চাঁদের আলো জানালা দিয়ে ইলার মুখে এসে পড়ছে। আরিয়ান ঘুরে তাকালো। তার চোখে তখন ভালোবাসার এক অতল সমুদ্র। জানো ইলাফুল, আজকের চারটা যেন তোমার রূপের কাছে হিংসে করে মেঘের আড়ালে লুকানোর চেষ্টা করছে। ইলা লাজুক হেসে আরিয়ানের শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল। আপনি সব সময় এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলেন কি করে? আরিয়ান এক ঝটকায় ইলাকে কাছে টেনে নিল। ইলার নিঃশ্বাস আরিয়ানের বুকের উপর আশ্রে পড়ল। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে সেই ভোরাট নেশাগ্রস্ত কণ্ঠে বলল। এটা মিথ্যা নয় ইলাফুল, এটা আমার হৃদয়ের সেই আওয়াজ যা শুধু তোমার কানেই বোঝে। কাল আমরা যখন এই নীল জলরাশির দেশে পৌঁছাবো, তখন পুরো পৃথিবীটা আমাদের কাছে থেমে যাবে। ইলা আরিয়ানের চোখের দিকে তাকালো। আরিয়ান আলতো করে ইলার কপালে একটা দীর্ঘ চুমু আঁকল। তার স্পর্শে ইলা শিউরে উঠল। ভয়েসের মায়াজালতে অনেক আগেই থেকে জড়িয়েছিলে, এখন আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে গেছো। তুমি কি জানো ইলাফুল, তোমাকে ছাড়া আমার এই রাজকীয় জীবনটাও কতটা অর্থহীন? ইলা ফিসফিস করে বলল। আমি জানতাম না ভয়েস কিং, আপনার ওই একটা ভয়েস শুনেই এতটা পাগল হয়ে যাব আমি। আমার সবটা হারিয়ে ফেলবো বুঝিনি আমি। আমি ভেবেছিলাম আপনাকে হয়তো পাবো না আমি, কিন্তু আজ আপনাকে পেয়ে মনে হচ্ছে আমি পুরো পৃথিবীটা জিতে নিয়েছি। আরিয়ান ইলার চিবুকটা উঁচিয়ে ধরে তার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে গেল। দুজনের উত্তপ্ত নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছিল। চলো, মালদ্বীপের আগে আমাদের এই ছোট্ট শহরকে কিছুক্ষণ হারিয়ে যায়। আরিয়ান ইলাকে পাজা কোলে করে কোলে তুলে নিল। ইলার লজ্জায় তার বুকে মুখ লুকালো। ভালোবাসা যেন আজ তার পূর্ণতা খুঁজে পেয়েছে এই এক চিলতে সুখের ঘরে। সকাল 8টা। খান বাড়িতে একটা রণক্ষেত্রের মতো অবস্থা। আরিয়ান আর ইলা রেডি হয়ে তাদের ব্যাগ গুছিয়ে লিভিং রুমে এসেছে। আরিয়ানের হাতে পাসপোর্ট আর মালদ্বীপের টিকিট। ইলা একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে।
চোখে মুখে ভ্রমণের উত্তেজনা, কিন্তু তাদের সামনে জমদূতের মতো দাঁড়িয়ে আছে রায়াত। রায়াত দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে হালিমা বেচারি অপ্রস্তুত হয়ে মুখ টিপে হাসছে। রায়েদ, রাস্তা ছাড়ো। এভাবে পথ আটকে রেখেছো কেন? আমাদের এয়ারপোর্ট যাওয়ার সময় হয়ে গেছে। দেরি হলে ফ্লাইট মিস হবে। ফ্লাইট মিস হবে না ভাই, ফ্লাইটটা আজ সকালেই উঠবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আর ইলা কোথাও যাচ্ছ না। আদিপ আর পরিও ব্যাগ নিয়ে তৈরি হয়ে আছে বাড়ি যাওয়ার জন্য। আদিপ ভ্রুকুসকে বলল, কি রাত পাগল হয়ে গেলে নাকি? ওদের হানিমুনে ওরা যাবে, তুমি কেন বাগড়া দিচ্ছ? বাগলা দিচ্ছি না আদিপ ভাই, আমি ডেমোক্রেসি রক্ষা করছি। কাল রাতেই আমি প্ল্যান করেছি ওদের যা কিভাবে ভেস্তে দেওয়া যায়। এমনি এই রেডিও হালিমার সাথে বিয়ে দিয়ে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। এখন ভাবো, আমি যদি একা এই রেডিও হালিমার সাথে যুদ্ধ করি আর আরিয়ান ভাই আর ইরা মালদ্বীপের বিচে ডাব খাবে, এটা কি ইনসাফ? আই ডিক্লেয়ার আ ন্যাশনাল এমার্জেন্সি। আরিয়ান বিরক্ত হয়ে বলল, তোমার এই ভূত তাড়ানোর জন্য ওঝা রাখবো। তোমার বিয়ের সাথে আমাদের মালদ্বীপ যাওয়া কেন বন্ধ হবে? কারণ আমি আপনাদের দুজনের পাসপোর্টের উপর চা ঢেলে দিব। বলেই একগাল হাসল। ইলা আতকে উঠে বলল, কি, তুমি ওদের পাসপোর্টে চা ঢেলে দিবে? আরে না না, ভয় পাস না, চা ঢালবো না। আসলে পাসপোর্ট দুটো আমি হালিমাকে দিয়ে লকারে সেভ করে রাখবো, আর তারপরে চাবি বাথরুমে ফেলে দিব, আর তালা ভাঙতে ভাঙতে তোমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। হালিমা ফিসফিস করে বলল, ইলা, তোরা তাড়াতাড়ি যা, ও সারা রাত প্ল্যান করেছে, তোদের যেতে হবে না। রায়াত হালিমার দিকে তাকিয়ে চোখ রাঙালো। হালিমা বেগম, দল বদল করবে না। তুমি এখন আমার লিগাল ওয়াইফ। আমার সিক্রেট ফাঁস করা তোমার ডিউটির বাইরে। আরিয়ান এবার রায়াদের কলার ধরে টান দিল, কানে ফিসফিস করে বলল, তোমার মনে হয় মামাটাকে শোনার ইচ্ছে নেই? আমি বুঝতে চাচ্ছি। রায়াত কাঁদো কাঁদো মুখে বলল, ভাই, আমি জাস্ট ভাবছিলাম তোমরা মালদ্বীপে গিয়ে ফটো তুলবে আর আমি এখানে বসে হালিমার সাথে চিপস খাবো। এটা সহ্য করার মতো না। আমাদেরও সাথে নিয়ে গেলে হয়, আমাদেরও হানিমুনটা হয়ে যেত। আদিপ হেসে বলল, ও, এই হলো আসল উদ্দেশ্য? চারজন মিলে ডাবল হানিমুন করতে চাও? রায়াত লাফিয়ে উঠে বলল, ইয়েস, এটাকে বলে জয়েন্ট ইনভেঞ্চার। আরিয়ান ভাই রোম্যান্স করবে আর আমি না হয় তাদের ব্যাগ বইব, আর আমি ফ্রিতে মালদ্বীপে ঘুরে আসব। যাওয়া তখনই কনফার্ম হবে যখন আমার আর হালিমার টিকিট কনফার্ম হবে। আরিয়ান ইলার দিকে তাকালো। ইলা হাসতে হাসতে শেষ। ওদের কথা মেনে নিন, না হলে এই পাগল আজ এয়ারপোর্ট পর্যন্ত গড়াগড়ি খাবে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করলো। তুমি একটা আস্ত বচ্চাত রায়েদ। ঠিক আছে, ট্রাভেল এজেন্টকে কল দিচ্ছে, আরও 2টি টিকিট বাড়াতে বলছে। এবার রেডি হও। এই তো আমার লক্ষ্মী ভাই। হালিমা, যাও তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, আমাদের ফ্রি নিমন শুরু হয়ে যাচ্ছে। মনে রেখো, আমরা কিন্তু সেখানে ডিস্টার্ব করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে। ইলা আর আরিয়ান একে অপরের দিকে তাকিয়ে হাসলো। মালদ্বীপের যাত্রাটা যে শুধু রোমান্টিক হবে না, বরং রায়াদের বদলতে একটা কমেডি সার্কাসে পরিণত হবে, তা বলাই বাহুল্য। পুরো ড্রয়িং রুমে তখন হাসি রোল। বাড়ির বড়রা সবাই হাসলেন। এয়ারপোর্টে পৌঁছেও রায়াত থামছে না। সে ইমিগ্রেশন অফিসারের কাছে গিয়ে বলছে, অফিসার, দেখুন তো আমাদের চারজনকে দেখে কি মনে হয় আমরা কোনো মিশনে যাচ্ছি? আসলে আমরা যাচ্ছি নীল পানির নিচে কে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে তার কম্পিটিশন করতে। অফিসার অবাক হয়ে তাকাতেই আরিয়ান রায়াতকে টেনে নিয়ে গেল। ওর কথা কানে নেবেন না, ও আসলে বিয়ের শখ এখনো কাটিয়ে উঠতে পারেনি। ইলা আরিয়ানের কাঁধে হাত রেখে বসে আছে। আমাদের জীবনটা সত্যি একটা সিনেমার মতো হয়ে যাচ্ছে। সিনেমা এখনো বাকি আছে ইলাফুল। মালদ্বীপের নীল পানিতে তোমার এই ভয়েস কিং এর কণ্ঠ আরো বেশি মায়াবী হয়ে উঠবে। শুধু আমার সাথে থেকো। পেছনের সিট থেকে রায়াত মাথা বের করে বলল, ভাই, গানে কিন্তু আমার একটা তবলার সঙ্গত লাগবে, ভুলে যেও না। রায়াত আর হালিমা তখনও তাদের ফ্রি নিমুন জেতার আনন্দে আত্মহারা। রায়াত বারবার তার টিকিটটা পরীক্ষা করছে আর আরিয়ানকে পেছন থেকে বলছে, ভাইয়া, তোমার উদারতা দেখে আমার চোখে পানি চলে আসছে। সত্যি তোমার মতো বড় ভাই হয় না। আরিয়ান মুচকি হেসে ইলার দিকে তাকালো। ইলার চোখে তখন এক রহস্যময় ঝিলিক।
ইলা বারবার তার ফোনের দিকে তাকাচ্ছে আর গেটের দিকে নজর রাখছে। হিলা, তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস, নাকি এয়ারপোর্টের ডিউটি ফ্রি সব থেকে কিছু কেনার ধান্দা করছিস? ইলা বাঁকা হেসে বলল। অপেক্ষা করো ভাইয়া, আসল সারপ্রাইজটা এখনো বাকি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একজনের গম্ভীর কিন্তু পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। কি রাশেদ, শুধু তোমরা আরিয়ান ভাইয়ের উদারতা দেখলে আমাদের কথা কি একদম ভুলেই গেলে? সবাই চমকে পেছন ফিরে দেখলো আদিপ আর পরি হাতে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে হাসছে। পরির পরনে একটা ফ্লোরাল ড্রেস আর আদিপ একদম বিষ লুকে তৈরি। রায়াত চিৎকার করে উঠল। আদিপ ভাই, পরি, তোমরা এখানে কেন? তোমরা কি আমাদের সি অফ করতে এসেছো? আদিপ পকেট থেকে দুটো বোর্ডিং পাস বের করে রায়াদের নাকের সামনে দোলাতে লাগলো। সি অফ করতে আসবো কেন? আমরাও মালদ্বীপ যাচ্ছি। ইলা তো টিকিট কনফার্ম করে রেখেছিল। ওটা ওর পক্ষ থেকে আমাদের জন্য একটা গেট টুগেদার সারপ্রাইজ। আরিয়ান অবাক হয়ে ইলার দিকে তাকালো। ইলাফুল, তুমি সব কখন করলে? আমাকে তো কিছুই বললে না। ইলা আরিয়ানের হাতটা আলতো করে চেপে ধরে বলল। আপনি যখন রায়াত ভাইয়ের কথা শুনে মাথা গরম করছিলেন, তখনই আমি ভাবলাম একা যাওয়ার চেয়ে সবাই মিলে গেলে আনন্দটা দ্বিগুণ হবে। আর পরীর অনেক শখ মালদ্বীপ যাওয়ার, তাই ভাবলাম এটাই সেরা সুযোগ। আব্বুর থেকে কার নিয়ে টিকিট কনফার্ম করে দিলাম। রায়াত তো খুশিতে আত্মহারা হয়ে আদিপকে জড়িয়ে ধরল। ওয়াও, তার মানে এটা ডবল হানিমুন না? এটা তো একদম পারিবারিক মহাসম্মেলন হতে যাচ্ছে মালদ্বীপে। যাক, অন্তত আদিপ ভাইয়ের সাথে থাকলে আমার আর ভয় নেই। আরিয়ান ভাই যদি আমাকে নীল পানিতে ফেলে দেয়, আদিপ ভাই তো আমাকে উদ্ধার করবে। পরি হাসতে হাসতে ইলাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ ইলা পাখি, তুই যে এত বড় একটা প্ল্যান করবি আমি ভাবতেই পারিনি। আদিপ তো আমাকে বাসা থেকে বের করার সময়ও বলেনি কোথায় যাচ্ছি। বাসায় যাওয়ার পরে ব্যাগ গুছিয়ে বলে চলো এক জায়গায়। সারপ্রাইজ দিতে গেলে একটু অভিনয় তো করতেই হয়। সবাই মিলে যখন বিমানে উঠল তখন পুরো পরিবেশটা যেন উৎসবে মেতে উঠল। বিমানে পাশাপাশি ছিটে বসল আরিয়ান, ইলা, তাদের পেছনে রায়াত, হালিমা আর সবার শেষে আদিপ, পরি। বিমানের ইঞ্জিন স্টার্ট হতেই রায়াত আবার শুরু করল। শুনুন সবাই, মালদ্বীপ নামার পর কিন্তু কেউ কারো মুখ দেখবে না। মানে সবাই সবার পার্টনারকে নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু ডিনারের সময় আমরা সবাই একসাথে বসে আদিপ ভাইয়ের টাকায় খাওয়া দাওয়া করব, ঠিক আছে? আদিপ হেসে বলল। তোমার দেখি ফাও খাওয়ার স্বভাব গেল না। আচ্ছা, দেখা যাবে। আমি এখনও বাবার টাকায় খাচ্ছি, তাই ফাও খেয়ে ঘুরে বেড়াচ্ছি। যখন চাকরি করব তখন না হয় তোমাদের খাওয়াবো। টাইম স্টিক। নীল জলরাশির উপর দিয়ে স্লিপ প্লেন যখন তাদের রিসোর্টের দিকে এগোচ্ছিল, ইলা জানালার বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে রইল। সফটিক হচ্ছে, পানির নিচ দিয়ে মাছের আনাগোনা দেখা যাচ্ছে। রিসোর্টে পৌঁছে আরিয়ান আর ইলা তাদের ওয়াটার ভিলায় ঢুকলো। চারিদিকে শুধু নীল পানি আর সমুদ্রের গর্জন। আরিয়ান পেছন থেকে ইলাকে জড়িয়ে ধরল। এতগুলো মানুষের মধ্যে থেকে আমাকে একটু সময় দিতে পারবে তো ইলাফুল? ইলা ঘুরে আরিয়ানের গলায় হাত রেখে বলল। সবাইকে নিয়ে এসেছি কারণ আমাদের আনন্দটা সবার সাথে ভাগ করতে চেয়েছি। কিন্তু আমার দিন আর রাত সবই তো আপনার ওই মায়াবী ভয়েসের জন্য তোলা রাখা। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তবে আজ রাতে শুধু নীল সমুদ্র আর তোমার আমার ভালোবাসা। এদিকে অন্য রুম থেকে রায়াদের চিৎকার শোনা গেল। আরিয়ান ভাই, পানির নিচে একটা অক্টোপাস দেখলাম। এটা কি আমাদের ডিনারে খাবে, নাকি আমাদেরই খেয়ে ফেলবে? আরিয়ান কপালে হাত দিয়ে বিড়বিড় করল। এই ছেলেটাকে নিয়ে আমি শান্তিতে একটু রোমান্স করতে পারবো না। মালদ্বীপের নীল জলরাশি এখন চাঁদের আলোয় রূপলির রং ধারণ করেছে। রিসোর্টের প্রাইভেট বিচে আরিয়ান ইলার জন্য এক চমৎকার ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। বালুর উপর সাদা চাদর বিছানো টেবিল, চারপাশে ছোট ছোট হারিকেন আর সুগন্ধি মোমবাতি জ্বলছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ এক অপূর্ব আবহ তৈরি করেছে। ইলা আজ একটা নীল রঙের গাউন পরেছে, চুলে একটা সাদা অর্কিড। আরিয়ান ধবধবে সাদা শার্ট পরেছে, শার্টের হাতা গুটিয়ে রেখেছে কনুই পর্যন্ত। পরিবেশটা যতটা রোমান্টিক হওয়ার কথা ছিল, পরিস্থিতি ঠিক ততটাই থমথমে। ইলা গাল ফুলিয়ে উল্টো দিকে মুখ করে বসে আছে। আরিয়ান অনেকক্ষণ ধরে খাবার এগিয়ে দিচ্ছে, কিন্তু ইলা হাতও দিচ্ছে না। ইলাফুল, প্লিজ, আর কতক্ষণ? আমি তো জাস্ট মজা করছিলাম। আদিবকে ছবিটা পাঠানোর পেছনে
আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ইলা ঝট করে ঘুরে তাকালো, তার চোখ মুখে অভিমান। মজা আমার ওই কান্না করা অবস্থার ছবি আপনি আদিব ভাইকে পাঠালেন, হ্যাঁ? আর আদিব ভাই সেটা আমাদের ফ্যামিলি গ্রুপে দিয়ে দিল। বড় মা বড় বাবা সবাই দেখেছে না? আমি এখন মুখ দেখাবো কি করে? আপনি কি সবসময় আমার পেছনেই লেগে থাকেন এভাবে? আরিয়ান হেসে ফেলে বলল, আরে তুমি যখন এইভাবে কান্না করো তখন তোমাকে একদম পিচ্ছি বাচ্চাদের মতো লাগে। আমি তো ভালোবেসে তুলেছিলাম। আদিব জোটে গ্রুপে ছেড়ে দিবে সেটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম পরীকে দেখাবে শুধু। আপনি সব জানেন, আপনি ইচ্ছে করেই করেছেন যাতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি আপনার সাথে ডিনারই করবো না, আর কথাও তো বলবোই না আমি, জান। ইলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরিয়ান দ্রুত গিয়ে ওর হাত ধরল। আরে শোনো ইলাফুল, সরি বলছি তো, কান ধরবো? এ দেখো কান ধরছে। ইলা এক ঝাটকা দিয়ে সরিয়ে দিল। ছাড় আমায়, আমি রুমে যাচ্ছি। আপনার এই ক্যান্ডেল লাইট ডিনার আপনি একাই করেন। ইলা হন হন করে হাঁটতে শুরু করলো। আরিয়ান বুঝলো এবারের রাগটা একটু বেশি হয়ে গেছে। সে পেছন থেকে ডাকলো, কিন্তু ইলা থামার পাত্রী নয়। আরিয়ান আর কোনো উপায় না দেখে দৌড়ে গিয়ে ইলার সামনে দাঁড়ালো। সব ছাড়ুন। যাবে তো? ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। বলি আরিয়ান কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় ইলাকে পাজা কোলে করে তুলে নিল। ইলা চমকে উঠে আরিয়ানের গলা জড়িয়ে ধরল। দেখি কি করছেন, নামান আমায়। মানুষ দেখছে তো আরিয়ান, অসভ্যতামি করবেন না, নামান। আরিয়ান মুস্কি হেসে ইলার চোখের দিকে তাকিয়ে বলল, বউ রাগ করে হেঁটে রুমে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? তা হয় না। এই ভয়েস কিং এর রাজ্যের রানীর পা মাটিতে পড়া আজ নিষেধ। তুমি রাগ করে থাকো আর আমি তোমাকে এভাবেই বয়ে নিয়ে যাবো সারা জীবন। ইলা রাগে লজ্জায় আরিয়ানের বুকে কিল মারতে লাগলো, কিন্তু আরিয়ান নির্বিকার। সে গটগট করে রিসোর্টের কাঠের ব্রিজ দিয়ে ইলাকে নিয়ে নিজের ওয়াটার ভিলার দিকে এগোতে লাগলো। সেই মুহূর্তে অন্য ভিলার বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল রায়াত আর হালিমা। হঠাৎ আরিয়ানকে ওভাবে ইলাকে কোলে নিয়ে আসতে দেখে হালিমা কফির মগটা প্রায় ফেলেই দিচ্ছিল। হালিমা চোখ বড় বড় করে বলল, ওমা রাত ভাইয়া, এটা কি হচ্ছে? আরিয়ান ভাইয়া ইলাকে ওভাবে কোলে করে কোথায় নিয়ে যাচ্ছে? ইলার কি পায়ে ভেঙেছে? রায়াত প্রথমে থতমত খেয়ে গেল, পরক্ষণে পরিস্থিতি বুঝে ফেলল। সে চট করে তার দু হাত দিয়ে হালিমার চোখ একদম শক্ত করে চেপে ধরল। আরে কি করছেন? ছাড়ুন, আমি তো কিছুই দেখতে পারছি না। রায়াত গম্ভীর গলায় বলল, কিছু না, কিছু না হালিমা বেগম, ওগুলো দেখার মতো বয়স এখনো আমাদের হয়নি। আমরা এখনো ছোট্ট নাবালক, আমাদের এখন চকলেট চিপস খাওয়ার বয়স। আর তুমি আমাকে ভাই বলছো কেন, কোন সাহসে? হালিমা রায়াদের হাত সরানোর চেষ্টা করতে করতে বলল, আপনি পাগল নাকি? আমাদের বিয়ে হয়ে গেছে, আমি সব বুঝতে পারছি। খবরদার, বড়দের রোমান্স ছোটদের দেখতে নেই। আরিয়ান ভাই এখন অ্যাকশন মুডে আছে। তুমি এসব দেখলে একটু পরে আমার কাছেও অমনা আবদার করে বসবে। আর আমার যা কোমর, তোমাকে কোলে তুলে নিয়ে আমি নিজেই মালদ্বীপের হাসপাতালে ভর্তি হব। তাই চুপচাপ ঘরে চলো। আরিয়ান ইলাকে নিয়ে তাদের রুমের দিকে যাচ্ছে। ইলা তখনও আরিয়ানের শার্ট খামচে ধরে আছে। রায়াত হালিমার চোখ ছেড়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। দেখলে তো, একেই বলে পাওয়ারফুল অফ কাপল। আর আমাকে দেখো, আমার চোখ বন্ধ করতে গিয়ে নিজের কপিটাই গায়ের উপর ফেলে দিয়েছি। হালিমা চলো, আমরা বরং রুমে গিয়ে লুডো খেলি, ওতেই বেশি সেফটি। হালিমা মুখ টিপে হেসে ভেতরে গেল। রুমের ভেতর আসতেই আরিয়ান লাথি দিয়ে দরজা বন্ধ করে দিল। ইলা তখনও আরিয়ানের কোলে ছটফট করছে। আরিয়ান ইলাকে বিছানায় না নামিয়ে সোজা জানালার ধারে ডিভানে নামিয়ে দিল। সামনেই দিগন্ত বিস্তর নীল সমুদ্র, যেখান থেকে চাঁদের রূপলি আলো ঠিকরে ঘরে ঢুকছে। ইলা সেখান থেকে উঠে চলে যেতে চাইল। আরিয়ান ওর দু হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। ইলার দ্রুত হৃদস্পন্দনের শব্দ আরিয়ানের কানে বাজছে। ইলা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আরিয়ান ছাড়ুন, আমি এখনো আপনার উপর রেগে আছি। তো ওই ছবিটা ডিলিট না করা পর্যন্ত আমি আপনার সাথে একদম কোনো কথা বলবো না। আরিয়ান একদম ইলার ঘাড়ের নিজের উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, রাগ করলে তোমাকে যে কত বেশি ম্যাবি লাগে তাকে তুমি জানো ইলাফুল। নীল গাউনে তোমাকে নীল পরিদের মতো লাগছে। আর ছবির কথা বলছো, ওটা তো আমি ডিলিট করবোই না, বরং ফ্রেম করে বেডরুমে টাঙিয়ে রাখবো। আমার ইলাফুলের নিষ্পাপ মুখটা তো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প। আরিয়ান ইলার কানের লতিতে আলতো করে ঠোঁট ছোয়ালো। ইলা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। ওর সমস্ত রাগ যেন মমের মতো গলতে শুরু করেছে। ইলা কাঁপা কাঁপা স্বরে বলল,
আপনি আপনি খুব বজ্জাত। কথা দিয়ে কথা ভুলিয়ে দেন আপনি। আরিয়ান ইলার হাত ছেড়ে দিয়ে ওর কোমরে নিজের হাত শক্ত করে জড়িয়ে ধরল। ইলা বাধ্য হয়ে আরিয়ানের বুকের উপর আছড়ে পড়ল। আরিয়ান ওর থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে সরাসরি চোখের দিকে তাকালো, সেই তীক্ষ্ণ আর নেশাগ্রস্ত দৃষ্টি। আমি কি শুধু বজ্জাত? আমি তোমার ভয়েস কিং হতো। যে ভয়েসের জন্য তুমি এত পাগল হয়েছিলে, সে ভয়েস কি আজ তোমার মান ভাঙাতে পারবে না? আরিয়ান গাইতে শুরু করলো খুব নিচু স্বরে, একদম ইলার কানে কানে। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। গানের প্রতিটি শব্দে যেন প্রেম চুয়ে চুয়ে পড়ছে। ইলা আর নিজেকে সামলাতে পারল না। ও আরিয়ানের শার্টটা খামচে ধরে নিজের মুখটা ওর বুকে লুকালো। আরিয়ানের শরীরের পরিচিত সেই পারফিউমের ঘ্রাণ আর সমুদ্রের নোনা হাওয়া মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। আরিয়ান ইলার চুলে বিলি কাটতে কাটতে ওর কপালে একটা দীর্ঘ গভীর চুমু খেল। তারপর ইলার দুগাল নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, রাগ কমেছে আমার রাজ্যের রাজরানীর? নাকি আর একটু সার্ভিস দিতে হবে? ইলা লাজুক হেসে আরিয়ানের দিকে তাকালো। চাঁদের আলোয় ওর ভেজা চোখের মণি দুটো হীরের মতো চিকচিক করছে। আপনি হার মানতে জানেন না, তাই না? আরিয়ান বাঁকা হেসে ইলার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে গেল। তোমার কাছে হারমোনের মধ্যেই তো আমার সব থেকে বড় জয় রাফুল। আরিয়ান আর এক মুহূর্ত সময় নিল না। আরিয়ান ইলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর এক চুম্বনে ডুবে গেল দুজনে। বাইরে সমুদ্রের উত্তাল ঢেউ আর ভেতরে দু হৃদয়ের আদিম টান। নীল সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ভিলাটি আজ শুধু তাদেরই একান্ত গোপন ভালোবাসার সাক্ষী হয়ে রইল। খানিকক্ষণ পর আরিয়ান ইলাকে কোল থেকে বিছানায় নামিয়ে দিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতের মায়া চাইলে আমি তোমাকে বন্দি করে রাখবো রাফুল। কালকে সূর্য ওঠার আগে রাজ্য থেকে তোমার মুক্তি নেই। ইলা আরিয়ানের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করলো। মান অভিমানের পালা শেষ হয়ে শুরু হলো এক মায়াবী প্রেমের কাব্য। ভেতরের আলো তখনও মালদ্বীপের নীল জল রাশিকে পুরোপুরি ছুঁতে পারেনি। সমুদ্রের গর্জন আর মৃদু বাতাসের শব্দে ইলার ঘুমটা ভাঙল। সে দেখল আরিয়ানের শক্ত বাহুবন্ধনে সে একদম লেপ্টে আছে। আরিয়ানের শান্ত মুখটা দেখেই ইলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কাল রাতের সেই মান অভিমান আর ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়তেই ও আবার লজ্জায় আরিয়ানের বুকে মুখ লুকালো। আরিয়ান আদৌ ঘুমে থাকা অবস্থাতেই ইলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এত সকালে পালানোর চেষ্টা করছো কেন রাফুল? সূর্য তো এখনো পুরোপুরি ওঠেনি। ইলা আরিয়ানের বুকের লোমে আঙ্গুল দিয়ে নকশা আঁকতে আঁকতে বলল, ছাড়ুন না, অনেক বেলা হয়ে গেছে। পরি আর হালিমা নিশ্চয়ই উঠে পড়েছে। ওদের নাস্তা করার জন্য ডাকবে এক্ষুনি। আরিয়ান চোখ মেলে তাকালো। ওর সেই গভীর মায়াবী দৃষ্টিতে ইলা আবারও কুপকাত। ওরা ডাকলে ডাকুক, আমার রাজ্যের সূর্য আজ একটু দেরিতে উদয় হবে। আর তাছাড়া রায় আদিত্য এখন নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে ব্যস্ত, আমাদের ডিস্টার্ব করার সাহস পাবে না। ইলা খিলখিল করে হেসে দিল। ঠিক সেই মুহূর্তে ভিলার বাইরে থেকে এক বিকট শব্দ আর চিৎকারের আওয়াজ পাওয়া গেল। ওরে বাবারে, বাঁচাও আরিয়ান ভাই, আদিপ ভাই, ডাইনোসর না কি অক্টোপাস কিছু একটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আরিয়ান আর ইলা ধরফর করে বিছানা থেকে উঠে বসলো। ইলা কপালে হাত দিয়ে বলল, ছেলেটাকে নিয়ে না আর পারা গেল না। আরিয়ান কোনো মতে টি শার্ট গায়ে জড়িয়ে বারান্দায় গিয়ে দেখলো এক অদ্ভুত দৃশ্য। রায়াত লাইফ জ্যাকেট পরে উল্টো হয়ে পানির উপর ভাসছে আর পা ঝাপটাচ্ছে। আদিপ আর পরি বারান্দায় দাঁড়িয়ে পেট চেপে হাসছে। হালিমা তো ভয়ে কাঁপছে। রায়েদ, কি হয়েছে তোমার? এভাবে সকালে কাকের মতো চিৎকার করছো কেন? রায়াত পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে বলল, ভাই, আমি শখ করে একটু পা ভেজাতে গিয়েছিলাম, কিন্তু একটা বিশাল ঢেউ আমাকে টেনে নিয়ে গেল। আর পানির নিচে কি যেন একটা আমার পা কামড়ে ধরেছে। নির্ঘাত কোনো হাঙ্গর বা শয়তানি মাছ। আদিপ হাসতে হাসতে বলল, আরে বলদ, ওটা হাঙর না, তোমার লাইফ জ্যাকেটের ভেতরের ফিতা কোরালের সাথে আটকে গেছে। তুমি শান্ত হয়ে দাঁড়াও, এখানে মাত্র 3 ফিট পানি। রায়াত থমকে গেল। সে সোজা হয়ে দাঁড়াতেই দেখলো সত্যি পানি মাত্র তার কোমর পর্যন্ত। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। ইলাও বারান্দায় এসে রায়াদের এই করুণ দশা দেখে হাসি থামাতে পারল না।
রায়াত গাল ফুলিয়ে ডাঙ্গায় উঠে এসে বলল, তোমরা সবাই খুব খারাপ। আমি মারা গেলে আমার একটা মাসুম চেহারার স্বামীটাকে হালিমা কোথায় পেত? আরিয়ান ভাই, তোমার এই রোমান্টিক রিসর্ট থেকে আমাকে নিয়ে চলো। এখানে পানির মাছগুলোও দেখি ফাজিল হয়ে গেছে। আরিয়ান রায়াদের মাথায় একটা গাট্টা মেরে বলল, তোমার নাটক শেষ হলে ফ্রেশ হয়ে নাও। আজ আমরা সবাই মিলে মাঝ সমুদ্র ইয়ট নিয়ে যাব। সেখানে লাঞ্চ হবে আর সারাদিন সমুদ্র মাঝে কাটাবো। ওকে, ডিল ডান। টাইম স্পিক। দুপুরবেলা সাদা রঙের একটা লাক্সারি ইয়ট নীল সমুদ্র চিরে এগিয়ে যাচ্ছে। আদিপ আর পরি ডেস্কে বসে সেলফি তোলায় ব্যস্ত। রায়াত আর হালিমা ইয়টের একদম সামনে গিয়ে টাইটানিক পোজ দেওয়ার চেষ্টা করছে, যদিও রায়াতের ব্যালেন্স ঠিক থাকছে না বলে হালিমা বারবার বিরক্ত করছে। আরিয়ান আর ইলা ইয়টের পেছনের দিকে নির্জনে বসেছিল। ইলা সমুদ্রের বাতাসের তোড়ে উঠতে থাকা চুলগুলো সামলাতে হিমশিম খাচ্ছিল। আরিয়ান ওর পেছন থেকে এসে বসলো এবং ইলার দু হাত নিজের হাতের ভেতর নিল। দেখুন চারিদিকে শুধু নীল আর নীল, মনে হচ্ছে আকাশ আর সমুদ্র মিলে গেছে। আরিয়ান ইলার চুলে একটা চুমু দিয়ে বলল, ইলাফুল, আমার কাছে আকাশ মানে তুমি, আর সমুদ্র মানে তোমার প্রতি আমার ভালোবাসা। যে ভালোবাসার কোনো তল নেই, কোনো সীমানা নেই। আরিয়ান পকেট থেকে ছোট একটা মখমলের বক্স বের করলো। ইলা অবাক হয়ে তাকালো। আরিয়ান বক্সটা খুলতেই দেখা গেল নীল রঙের একটা হীরের লকেট, যা একদম সমুদ্রের পানির মতো স্বচ্ছ। আরিয়ান, এটা? আরিয়ান লকেটটা বের করে ইলার গলায় পরিয়ে দিতে দিতে বলল, এটা আমাদের এই নীল স্মৃতির স্মারক। যখন এটা তোমার গলায় থাকবে, মনে করবে আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আছি। ইলা আবেগপ্লুপ্ত হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। আদিপ দূর থেকে ক্যামেরা দিয়ে এই মুহূর্তটা বন্দি করে ফেলল। রায়াত হঠাৎ চিৎকার করে উঠল, আরিয়ান ভাই, ডিনারের বাজেটটা কিন্তু একটু বাড়ান। ইয়েটের বাতাসে আমার পেটের চর্বি সব শুকিয়ে গেছে, এখন বিশাল খিদে পেয়েছে। ইয়টের উপর বিকেলের মিষ্টি রোদ। আরিয়ান আর ইলা যখন নিজেদের রোমান্টিক জগতে হারিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ইয়টের অন্য প্রান্তে শুরু হলো রায়াত হালিমার স্পেশাল কমেডি শো। রায়াত একটা সানগ্লাস চোখে দিয়ে খুব ভাব নিয়ে ইয়টের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা বিচিত্র রঙের হাওয়াইন শার্ট, যাতে বড় বড় আনারসের ছবি। পাশে হালিমা বেচারি একটা লাইফ জ্যাকেট পরে একদম রোবটের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হালিমা বেগম, তোমার কি মনে হয় না আমাদের এই প্রেমটা একদম টাইটানিক সিনেমার রোজ আর জ্যাকের মতো? এই যে উত্তাল সমুদ্র, এই যে বাতাস, আহ! টাইটানিকের কথা মুখে আনবেন না। ওই সিনেমা শেষে জ্যাক মরে গিয়েছিল। আমার মোটেও অত শখ নেই পানিতে ডুবে মরার। আর আপনি কি আমার লাইফ জ্যাকেটের ফিতাগুলো একটু ঢিলে করে দেবেন? আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। আরে বোকা মেয়ে, এটাকে বলে সেফটি। আর তাছাড়া তুমি টাইটানিক নিয়ে চিন্তা করো না। আমি হলাম এই যুগের আধুনিক জ্যাক। আমি ডুববো না, বরং আমি তোমাকে নিয়ে নীল পানির উপর মুন ওয়ার্ক করবো। এসো, আমার হাত ধরো। রায়াত রেলিং এর উপর এক পা তুলে দিয়ে দু হাত প্রসারিত করে টাইটানিক পোজ দিল। হালিমা ভয়ে ভয়ে ওর হাত ধরতে যেতেই ইয়টটা হঠাৎ একটা বড় ঢেউয়ের ধাক্কায় দুলে উঠল। ওরে বাবারে, গেল রে আমার কোমর। রায়াত নিজেকে সামলাতে না পেরে পিছনের দিকে উল্টে পড়তে নিচ্ছিল, কিন্তু হালিমা ওর লাইফ জ্যাকেট ধরে টেনে ধরল। ফলে রায়াত না পড়লেও তার স্বাদের আনারস ছাপানো শার্টের একটা বোতাম ছিঁড়ে হালিমার হাতে চলে এলো। এই দেখুন, আপনার শার্ট ছিঁড়ে গেছে। রায়াত বুক পকেটে হাত দিয়ে বোতামটা খুঁজতে খুঁজতে করুণ মুখে বলল, আমার কপালটাই খারাপ। আরিয়ান ভাই, রোম্যান্স করতে গেলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, আর আমি করতে গেলে শার্টের বোতাম বাজে। হালিমা, তুমি বরং এক কাজ করো, আমার সামনে দাঁড়াও। আমি তোমার কোমরে হাত দিয়ে একটা পোজ দেব, আদিব ভাই ছবি তুলে দেবে। হালিমা লাজুক হেসে রায়াদের সামনে গিয়ে দাঁড়ালো। রায়াত যেই না রোমান্টিক ভঙ্গিতে হালিমার কোমরে হাত রাখতে যাবে, অমনি পেছন থেকে আদিব চিৎকার দিল, এই রায়, তোর পায়ের নিচে ওটা কি, হাঙর নাকি? রায়াত হাঙ্গর শব্দটা শুনেই লাফ দিয়ে হালিমার কোলের উপর উঠে পড়ল। বাঁচাও হালিমা বেগম, আমাকে ধরো। হাঙ্গর চলে এসেছে, ও আমাকে চিবিয়ে খাবে। আমি এগুলো অনেক ভয় পাই। হালিমা রায়াদের ভার সইতে না পেরে ইয়টের ডেকে ধপাস করে বসে পড়ল।
রায়া তখনও হালিমার কোল জাপটে ধরে চোখ বন্ধ করে আছে। আদিপ আর পরি দৌড়ে এলো। আদিপ পেট চেপে হাসতে হাসতে বলল, আরে গাধা, ওটা হাঙর না, ওটা বড় একটা প্লাস্টিকের বোতল ভাসছে। তুমি কি জীবনও কোনোদিন সাহসী হবে না? তুমি চায়নাতে ছিলে কিভাবে? আরিয়ান আর ইলাও হাসতে হাসতে সেখানে হাজির হলো। রায়েদ, কোথায় তুমি? হালিমাকে কোলে তুলবে তা না, নিজে ওর কোলে চড়ে বসে আছো। সিনটা তো উল্টো হয়ে গেল রে ভাই। রায়া চোখ খুলে দেখলো সবাই তাকে নিয়ে হাসছে। সে আমতা আমতা করে হালিমাকে টেনে তুলতে তুলতে বলল, তোমরা বুঝবে না, এটা হলো আমাদের রিভার্স রোমান্স। হালিমা হলো আমার বডিগার্ড। আমি চেক করছিলাম ও আমাকে বিপদে বাঁচাতে পারবে কিনা। হালিমা, তুমি পাস করেছো। চলো এখন আমরা গিয়ে ওই আদিপ ভাইয়ের আর পরীর চিপসের প্যাকেটটা চুরি করে খেয়ে ফেলি। অনেক ক্যালোরি লস হয়েছে আমার। হালিমা হাসতে হাসতে রায়াদের হাত ধরে কেবিনের দিকে গেল। আরিয়ান ইলার কানে কানে বলল, আমাদের হানিমুনটা যে এত সুন্দর হবে এটা আমাদের ভাগ্য ইলাফুল। মালদ্বীপের আকাশ এখন গাঢ় নীল, আর তাতে হাজারো তারার মেলা। রিসোর্টের এক প্রান্তে আদিপ আর পরীর জন্য সাজানো হয়েছে এক নির্জন ডিনার সেট আপ। সমুদ্রের ঢেউগুলো বালু চরে আছড়ে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আদিপ পরীর হাত ধরে সমুদ্রের একদম কাছে নিয়ে গেল। পরীর পরনে একটা সাদা ড্রেস, যা চাঁদের আলোয় তাকে কোনো অপ্সরার মতো দেখাচ্ছে। আদিপ পরীর সামনে হাঁটু গেড়ে বসলো। পরীর চোখে তখন বিস্ময়। পরি, আমরা তো অনেকদিন হলো একসাথে, কিন্তু কখনো এভাবে কথা বলা হয়নি। আমার অগোছলো জীবনটাকে সাজিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এই সমুদ্র সাক্ষী, আমি তোমাকে ছাড়া আর কাউকে কোনো দিন ভাবিনি। এটা আমাদের প্রথম রোজ ডে, তাই এটা আমার জীবনে একটু বেশি স্পেশাল। হ্যাপি রোজ ডে। পরী লাজুক হেসে আদিপের চিবুক ছুঁয়ে দিল। আদিপ উঠে দাঁড়িয়ে পরীকে জড়িয়ে ধরে ওর কপালে একটা দীর্ঘ গভীর চুমু খেল। চাঁদের আলোয় দুই হৃদয়ের এই নিবিড় ভালোবাসা যেন মালদ্বীপের বাতাসকে আরো রোমান্টিক করে তুলল। অন্যদিকে আরিয়ান আর ইলা বসে আছে তাদের ভিলার উপরের ডেকের সামনে। অসীম সমুদ্র। ইলা আরিয়ানের বুকের উপর হেলান দিয়ে বসে আকাশের তারা গুনছে। আরিয়ান ওর চুলে বিলি কাটছে। ইলাফুল, মালদ্বীপ তো প্রায় শেষ হতে চলল। ফিরে গিয়ে কিন্তু আমাদের একটা বিশাল মিশন শুরু হবে। ইলা মুখ তুলে তাকালো। কি মিশন আবার? কোনো নতুন প্ল্যান? আরিয়ান মুস্কি হাসলো। না, আমাদের জীবনের প্ল্যান। আমি ভাবছি ফিরে গিয়ে আমাদের একটা ছোট স্বপ্নের বাড়ি বানাবো, যেখানে একটা বিশাল লাইব্রেরি থাকবে তোমার জন্য, আর একটা মিউজিক স্টুডিও আমার জন্য। আর হ্যাঁ, আমাদের বাড়ির আশপাশ জুড়ে শুধু ফুল আর ফুল থাকবে, যেখানে তুমি আর আমি বুড়ো বয়সে রোজ বিকেলে চা খাবো। ইলা আরিয়ানের হাতটা নিজের গালের সাথে চেপে ধরল। আর আমাদের সন্তানদের নাম কি হবে সেটা কি ভেবেছেন? আরিয়ান হেসে ফেলল এবং ইলাকে নিজের আরো কাছে টেনে নিল। সে তো অনেক পরের কথা, তবে আগে আমি চাই তুমি তোমার পড়াশোনাটা শেষ করো। আমি চাই আমার ভয়েস কিং হওয়ার পেছনে যে মেইন অনুপ্রেরণা, সে যেন নিজের একটা পরিচয় করে তোলে। আমি সবসময় তোমার পাশে থাকবো। ইলা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী ঝিলিক দেখতে পেল। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু তার আগে আজ রাতেরই মায়াবীর জ্যোৎস্নায় আমি শুধু আমার এই নীল পরিটাকে চাই। আরিয়ান ইলার চিবুক ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সমুদ্রের ঠান্ডা বাতাস আর আরিয়ানের উষ্ণ ছোঁয়া মিলে ইলার সমস্ত সত্তায় এক শিহরণ বইয়ে দিল। চাঁদের আলোয় ভেজা এই রাতটি যেন তাদের ফিউচার প্ল্যান আর বর্তমানের ভালোবাসার এক অভূতপূর্ব মিলনস্থল হয়ে উঠল। মালদ্বীপে আজ উৎসবের আমেজ। আরিয়ান আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে ভালোবাসার দিবসের রাতটা সে স্মরণীয় করে রাখবে, কিন্তু তার আগে সে দেখতে চেয়েছিল রায়াত আর আদিপ তাদের সঙ্গীদের জন্য কি করে। আদিপ ও পরীর মুহূর্ত। সমুদ্রের পাড়ে বালির উপর ছোট ছোট এলইডি লাইট দিয়ে একটি হৃৎপিণ্ড আঁকা হয়েছে। আদিপ পরীকে সেখানে নিয়ে গেল। পরীর হাতে তখন এক গুচ্ছ সাদা গোলাপ। পরি, আমার তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু প্রথাগতভাবে তোমাকে কখনো প্রপোজ করা হয়নি। তাই আজ এই আকাশের নিচে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমার জীবনের প্রতিটা সূর্যাস্ত আমি তোমার পাশে বসে দেখতে চাই। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন ফর এভার?
পরি আবেগে আপ্লুত হয়ে আদিবকে জড়িয়ে ধরল। আদিব পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে পরির আঙ্গুলে পরিয়ে দিল। দূর থেকে হালিমা আর রায়াত হাততালি দিয়ে উঠল। রায়াত ও হালিমার কমেডি প্রপোজাল। রায়াত একবার হালিমার সামনে গিয়ে খুব সিরিয়াস হওয়ার ভান করল। সে একটা প্লাস্টিকের লাল গোলাপ যা সে রিসোর্টের ডেকোরেশন থেকে চুরি করেছে বলে মনে হচ্ছে হালিমার দিকে বাড়িয়ে দিল। হালিমা বেগম, তোমার ভয়েস শুনতে শুনতেই আমার কানের পর্দা অভ্যস্ত হয়ে গেছে। এখন তুমি যদি একদিন কথা না বলো তবে আমার মনে হয় বাসার রেডিও নষ্ট হয়ে গেছে। তাই বলছি, আমাদের এই টম অ্যান্ড জেরির মার্কার সম্পর্কটা আজ আজীবনের জন্য মনে তালাবন্ধ করে দাও। হালিমা হেসে ফেলল। আপনি কি ভালো কিছু বলতে পারেন না? আরে এর চেয়ে ভালো আর কি হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ল্যাপটপের পাসওয়ার্ড আর আমার ফেসবুকের পাসওয়ার্ড সব তোমার কাছে থাকবে। এর চেয়ে বড় প্রপোজাল আর কি হতে পারে। হালিমা মাথা নেড়ে গলাপটা নিল। রায়াত খুশিতে হালিমাকে জড়িয়ে ধরল, উপরে তাকিয়ে বলল, ফাইনালি ভণ্ডামি বাদ দিলাম আজ থেকে। সব শেষে এলো আরিয়ান আর ইলার পালা। আরিয়ান ইলাকে নিয়ে গেল রিসোর্টের উপরের একটি প্রাইভেট রুফটপে, যেখান থেকে পুরো সমুদ্রটা এক অদ্ভুত মায়াবী লাগছে। সেখানে কোনো টেবিল নেই, নেই কোনো ঝাড়বাতি, শুধু একটি গিটার রাখা। আরিয়ান গিটারটা হাতে নিল। ইলা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান সুর তুলল তার সেই মায়াবী কণ্ঠে। जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। গান শেষ করে আরিয়ান গিটারটা পাশে রেখে ইলার খুব কাছে এলো। ওর দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এলাফুল, মানুষ প্রপোজ করে সাথে থাকার জন্য, কিন্তু আমি তোমাকে প্রপোজ করছি আমার সত্তার অংশ হওয়ার জন্য। তুমিহীন আরিয়ান মানে এক নীরব নিস্তব্ধ শহর। আমি চাই আমাদের জীবনের প্রতিটি অধ্যায় তোমার হাসিতে পূর্ণ হোক। আরিয়ান এবার পকেট থেকে নীল মখমলের বক্স নয় বরং একটি পুরনো ধাঁচের ডায়েরি বের করলো, সাথে একটা দলিল। এই ডায়েরিতে আমার সব ইচ্ছে লেখা আছে, আর শেষ পথে একটা প্রশ্ন আছে যা আমি আজ তোমাকে করতে চাই। ইলা কাপা কাপা হাতে ডায়েরির শেষ পাতাটা খুললো। সেখানে বড় বড় অক্ষরে লেখা, ক্যান আই বি দ্য ভয়েস অফ ইউর হার্ট ফর এভার। ইলার চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। সে আরিয়ানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আপনি তো আমার হৃদয়ের শব্দ অনেক আগেই হয়ে গেছেন। আমি শুধু চাই এই মায়াজাল যেন কোনোদিনও শেষ না হয়। আরিয়ান দলিলটা খুলে দেখতে বলল ইলাকে। ইলা সেটা খুলে দেখল। এটা কি? আরিয়ান নরম হাসি দিয়ে ইলার চোখের দিকে তাকিয়ে বলল, এটা আমাদের স্বপ্নের একটা প্রথম ধাপ ইলাফুল। এটা একটা দলিল। এখানে সিলেটের পাহাড়ি অঞ্চলে, ঠিক যেখানে সবুজের কোলে মেঘ আর কুয়াশা খেলা করে, সেখানে 10 বিঘার একটা জায়গা আমি তোমার জন্য কিনেছি। ভালোবাসা দিবসের এই বিশেষ দিনে এটা আমার তোমাকে দেওয়ার সবচেয়ে বড় উপহার। এখানে আমরা আমাদের ছোট্ট স্বপ্নের বাড়িটা বানাবো, একটা সাধারণ কিন্তু হৃদয়ে ছোঁয়া বাড়ি। সকালে জানালা খুললেই পাহাড়ের ঢল বেয়ে আসে সূর্যের প্রথম আলো, বিকেলে চা পান করতে করতে দূরের ঝর্ণার শব্দ, বাড়ির চারপাশ ঘিরে ফুলের সুবাস, আর রাতে তারার নিচে তোমার হাত বাগানের মাঝে ধরে হাঁটব। কোনো বড় ম্যাচন নয়, শুধু আমাদের দুজনের জন্য একটা নিরিবিলি আশ্রয়, যেখানে তোমার হাসি প্রতিদিন প্রতিধ্বনিত হবে আর আমার প্রতিটি শ্বাসে তোমার নাম মিশে থাকবে। এলাফুল, এই জায়গাটা শুধু জমি নয়, এটা আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি। ইলা দলিলটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন বিশ্বাস করতে পারছে না যে এই কাগজের টুকরোটা আসলে তাদের দুজনের ভবিষ্যতের একটা অংশ। হঠাৎ ঠোঁট কেঁপে উঠল, চোখের কোণে আবার জল চিকচিক করে উঠল। এবার আনন্দ আর অনুভূতি হওয়ার জল। সে দলিলটা বুকে জড়িয়ে ধরল, যেন সেটা আরিয়ানের হৃদয়ের একটা ছোট্ট টুকরো। ইলা কাপা গলায় ফিসফিস করে বলল, এটা সত্যি? আমরা সত্যি একটা বাড়ি বানাবো পাহাড়ের কোলে, শুধু আমাদের দুজনের জন্য? ইলা মাথা তুলে আরিয়ানের চোখে চোখ রাখলো। তার চোখে এখন শুধু ভালোবাসা নয়,
একটা গভীর কৃতজ্ঞতা আর স্বপ্ন দেখার উত্তেজনা মিশে গেছে। ইলা হাসতে হাসতে গলা ভেঙে যাচ্ছে। আমি সব সময় চাইতাম আমার একটা স্বপ্নের বাড়ি হবে, এমন জায়গায় যেখানে সকালে পাখির ডাক, সন্ধ্যায় ঝিঁঝির গান, এগুলো ছাড়া আর কোনো শব্দ থাকবে না। আর যতদূর পর্যন্ত চোখ যাবে শুধু ফুল দেখা যাবে। আর আজ আপনি ঠিক সেই জায়গাটাই আমার জন্য কিনে নিয়েছেন। ইলা হঠাৎ আরিয়ানের গলা জড়িয়ে ধরল, মুখটা তার কাঁধে লুকিয়ে ফেলল। তার শরীরটা হালকা কাঁপছে আনন্দে, ভালোবাসা আর একটু ভয়ও। ভয় যে এত সুন্দর স্বপ্ন যেন কখনো ভেঙে না যায়। ইলা ফিসফিস করে আরিয়ানের কানের কাছে বলল,